আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি ফজলে রাব্বি। আমার সাথে আছেন গাজী সাকোয়াত। দর্শক, প্রতিদিনের মতো আমরা আজকেও ক্রীড়া ইভেন্ট নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব ক্রিকেট নিয়ে। সাকোয়াত ভাই, আমরা দেখতে পেলাম যে গত কিছুদিন আগে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের একটি টেস্ট সিরিজ ছিল। টেস্ট সিরিজে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছিল। নতুন করে আবার আরব আমিরাতের সাথে টি-20 সিরিজ হয়েছে বাংলাদেশের। 3টি ম্যাচ খেলার পরেও কিন্তু বাংলাদেশ আরব আমিরাতের সাথে একটি দল আরব আমিরাতের সাথেও কিন্তু তারা হেরে গিয়েছে। এটার কারণটা কেন? এটা কি হতে পারে আসলে? কেন বাংলাদেশ বারবার হেরে যাচ্ছে? পারফরমেন্স এত খারাপ করতেছে কেন? আমার মনে হচ্ছে বাংলাদেশ এই হেরে যাওয়ার পিছনে গতকালকে ম্যাচটার ক্ষেত্রে একটু মানসিকতার দিক থেকে ওরা একটু পিছিয়ে ছিল, এবং বাংলাদেশের যা করার দরকার ব্যাটিং সাইড থেকে কিন্তু সেটা মোটামুটি হয়েছে। ব্যাটিং সাইডের ক্ষেত্রে যদি আমি একটু বলি, নাজমুল হোসেন শান্ত প্লাস লিটন দাস একটু স্লো গতিতে ব্যাট করছে, যে কারণে আমাদের স্কোর কার্ড যতটুকু বড় হওয়া দরকার অতটুকু হয় না। আরব আমিরাতের মতো একটা দল 205 রান হয়েছে। হ্যাঁ, কিন্তু আরব আমিরাতের মতো একটা দলের বিপক্ষে 205 রান কিন্তু অনেক রান, এটা পাহাড় সমান তাদের জন্য। এখন বাংলাদেশের হারার কথা যদি আমরা একটু বলি, দেখেন এখানে নাহিদ রানার অভিষেক হয়েছে গতকাল এবং 4 ওভারে সে 50 রান দিয়েছে। নাহিদ রানার পাশাপাশি তানজিম হাসান সাকিব 3 ওভার 5 বলেই 55 রান দিয়েছে। এখন আমরা যদি এই 7 ওভার 5 বলের হিসাব করি, তাদের রানটা গিয়ে 105 রান। তার মানে অর্ধেক রান তো তারা দুইজনে দিয়ে ফেলছে 7 ওভারে, তাও 7 ওভার 5 বলে। তার মানেটা কি দাঁড়াচ্ছে যে আমাদের বোলিংটা আপ টু দ্য মার্ক ছিল না। এখন আরব আমিরাতের মধ্যে একটা দলের সাথে আপনাকে 150 রান করে জিততে হবে। বাংলাদেশের যে বোলিং লাইন, কনফিডেন্সের অভাব না? হ্যাঁ, অবশ্যই এখানে কনফিডেন্সের অভাব ছিল। এবং যেটা হচ্ছে নাহিদ রানা কিন্তু যথেষ্ট ভালো বল করে। হ্যাঁ, যথেষ্ট ভালো বল করে, কিন্তু অভিষেকটা আসলে তার সেভাবে হয় নাই। প্রথম বলটাই তার ওয়াইড ছিল, এবং দ্বিতীয় নো বলে 6 খাওয়ার পরে কিন্তু তার রানটা বল ছাড়ে 8 রান হয়ে গেছে। এবং সেখান থেকে পরবর্তীতে আসলে বাংলাদেশের কালকের ম্যাচটা হারার ক্ষেত্রে বোলিং অবশ্যই কাট করায়। তবে হ্যাঁ, আমাদের কোচ কিন্তু ফিল সিমন্স যেমনটা বলেছেন সংবাদ সম্মেলনে, তিনি কিন্তু দায়ী করতেছে হচ্ছে ক্যাচ মিস গুলাকে। বোলিং এর পাশাপাশি যে ক্যাচ মিস, একটা ম্যাচে যদি 3টা বা 4টা ক্যাচ মিস, রান আউট মিস হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনাকে আমরা দুইটাকে সমানভাবে রাখতে পারি যে আমাদের ফিল্ডিংটাও খুব বেশি ভালো হয় না, বোলিং লাইনটাও খুব বেশি ভালো হয় না। কিন্তু আরব আমিরাতের সাথে বাংলাদেশ 205 রান করেছে, সেই ক্ষেত্রে একটা ছোট দল বাংলাদেশ জিতা উচিত ছিল আসলে। এবং বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে ছিল। শেষ 2 ওভারে 29 রান দরকার ছিল, এবং শেষ 10 বলে 28 রানের দরকার ছিল। এবং এই অবস্থায় কিন্তু আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ ম্যাচটা জিততে চলেছে। কিন্তু দেখেন, শরীফুল ইসলাম কিন্তু ওইখান থেকে শেষ 4 বলে 17 রান দেয়, এবং তানজিম হাসান সাকিবের লাস্ট ওভারটার ক্ষেত্রে সেই আবার একই নাহিদ রানার মতো কাজ করে। যেখানে দরকার ছিল সেখানে কিন্তু তারা যেখানে 68 বোলিং করা দরকার ছিল সেখানে খরচ হয়ে গেছে। সাকিবও কিন্তু সে একই ভুল করছে, নো বল দেওয়ার পাশাপাশি হোয়াইট বল এবং রান আউট মিসের কারণে কিন্তু বাংলাদেশ এরকম একটা অবিশ্বাস্য হার বাংলাদেশকে বরণ করে নিতে হয়েছে। এবং এটা কিন্তু আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম হার, এবং সেই হারটা এত রান করার পর হারটা কিন্তু অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জাজনক। আপনি এর আগে যেটা বলছেন, টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের সাথে হারার পর কিন্তু টি-20তে এখন আরব আমিরাতের সাথে হারছে, এবং কিছুদিন ওয়ানডে তো বাংলাদেশের আরো জিম্বাবুয়ে আরব আমিরাত কিন্তু বাংলাদেশের সাথে কিছুই না। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ বিগত অনেক ম্যাচ খেলেছে, তারা সবসময় বিজয় লাভ করেছে বাংলাদেশ। এই কারণে আমরা দেখেছি যে বেশিরভাগ খেলা জিম্বাবুয়ের সাথে হইতো, কিন্তু এবার এমন উল্টা হয়ে গিয়েছে। আসলে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ হেরে গিয়েছে। ক্রিকেট খেলাটাই বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট খেলাটাই হচ্ছে এখন একটা খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। ওয়ানডেতে কিন্তু গত 1 বছরে মাত্র তারা একটা ম্যাচ জিততে পারছে, তাও আফগানিস্তানের সাথে কিন্তু তারা আবার সিরিজও হারছে। এরপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা হোয়াইট ওয়াশ হয়েছে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা কোনো ম্যাচে জিততে পারে না। পাকিস্তানের সাথে একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, যেখানে তারা 1 পয়েন্ট পায়। তার মানে বুঝতে পারতেছেন যে টেস্ট, ওয়ানডে প্লাস টি-20 সবগুলোর ক্ষেত্রে তার একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, আরব আমিরাতের সাথে তাদের সিরিজটি শেষ হলো। আরব আমিরাতের সাথে সিরিজ শেষ হওয়ার পরে কিন্তু পাকিস্তানের সাথে মোট 5টি সিরিজ হওয়ার কিন্তু কথা ছিল, ম্যাচ হওয়ার কথা ছিল, 5টি টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল। তো আমরা জানলাম যে হয়তো এটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়েছে, আজকে আলোচনা হয়েছে। এটা কি হয়েছে? যুদ্ধ অবস্থার জন্য বাংলাদেশের আমরা যেটা জানতে পারছি, বাংলাদেশের ক্রিকেটার আসলে চাচ্ছিল যে সিরিজটা একটু
শর্ট করে নিয়ে আসা হোক। এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে আলোচনার পরে আমরা যেটা জানতে পারলাম যে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি, বাংলাদেশের প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ওনারা আলোচনা করে জানিয়েছেন যে সিরিজটা এখন 3 ম্যাচের হবে এবং সবগুলো ম্যাচে লাহোরে অনুষ্ঠিত হবে, যদি আমাদের কাছে এখনো সূচি আসেনি। আমাদের বাংলাদেশের একজন নারী প্লেয়ার, উনি আজকে ফেসবুকে পোস্ট করেছে আর কি, উনি বিচার চেয়েছে ওনার ক্যারিয়ারের জন্য। হ্যাঁ, রোমানা আহমেদ, এটা নিয়ে আজকে খুব তোলপাড় চলছে মিডিয়াতে। নারী কি ক্রিকেট বলতে চাচ্ছে উনি? নারী ক্রিকেট ফলো করার ক্ষেত্রে আমি এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আসলে রোমান আহমেদ কোথায়। রোমান আহমেদের প্রায় বয়স 3 বছর হচ্ছে, যাবত তিনি অনুপস্থিত। রোমান আহমেদের এখন বয়স হচ্ছে 33, তার মানে 3 বছর আগে তার বয়স কত ছিল? 30। এখন 30 বছর মানে 30 বছরের মধ্যে একটা এরকম একটা প্লেয়ারের কিন্তু মানে আপনার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে না। তার ক্যারিয়ারটা নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি, তিনি হচ্ছে বাংলাদেশের টি-20-তে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তার আগে আছে নাহিদ আক্তার আর হচ্ছে ফাহিমা খাতুন, তৃতীয়তে অবস্থান করতেছে। এবং ওয়ানডের ক্ষেত্রেও সেম, 50টা টি-20 এবং হচ্ছে 50টা ওয়ানডে এবং হচ্ছে 87টা টি-20 খেলে তিনি হচ্ছে প্রত্যেকটা ফরম্যাটে প্রায় 850 রানের উপরে করছে। তাহলে দেখেন যে বাংলাদেশের ব্যাটিংটাও তিনি যথেষ্ট ভালো করেন, বোলিংটাও যথেষ্ট পরিমাণ ভালো করেন এবং শেষের দিকে যে ঘরোয়া ক্রিকেটটা হয়েছে সেখানেও হচ্ছে তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল। কিন্তু ন্যায্য বিচার চেয়েছেন আসলে। হ্যাঁ, এখন এই বিষয়টার জন্যই তিনি বলছেন ক্রিকেট খেলাটা তো সিনিয়র বা জুনিয়র হিসাব করে হয় না, আমার বয়স কিন্তু কখনোই কোনো অভিশাপ হতে পারে না। তো সেক্ষেত্রে আমি কেন দলের বাইরে, এবং তিনি এটার জবাবদিহিতা প্লাস হচ্ছে বিসিবির কাছে এই জন্য বিচার চেয়েছেন যে তিনি আসলে 3 বছর কেন দলের বাইরে। সাকিবকে নিয়ে খুব উচ্ছ্বসিত হয়েছে দেখা গিয়েছে সামিন রানাকে। আমি আসলে এটা তো একটু অবাক হয়েছে যে সাকিব কিন্তু ব্যাটিং এ কোনো রানই করতে পারেনি এবং বোলিং এ প্রথম ওভারে 5 রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে 13 রান দিয়েছে, মানে মোট 18 রান দিয়েছে। তার মানে আমারে কোনো পারফরমেন্স না থাকার পরে হচ্ছে লাহোর কালান্দার্সের মালিক কিন্তু সাকিবকে নিয়ে খুব উচ্ছ্বসিত যে দলকে মোটিভেট করার জন্য বা দলের জয়ের ক্ষেত্রে সাকিবের নাকি খুব অবদান ছিল। আসলে হয়তো বিহাইন্ড দ্য সিনে তিনি খুব হয়তো বিহাইন্ড দ্য সিনে হয়তো সবাইকে একটু সাপোর্ট দিয়েছেন, সবাইকে দিক নির্দেশনা দিয়েছেন আর কি ভালো করে। বাংলাদেশ ইমার্জিং দল কিন্তু ইদানিং খুব ভালো খেলতেছে। আগেও ভালো খেলছিল কিন্তু একটু ডাউন হয়ে গিয়েছিল, এখন আবার খুব ভালো পারফরম্যান্স। বাংলাদেশ ইমার্জিং দলটা কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে 2-1 সিরিজ জিতে এবং আজকে টেস্ট খেলার মধ্যে হচ্ছে তারা খুব সুবিধাজনক অবস্থানের মধ্যেই আছে। 4 উইকেট হারিয়ে তারা 70/233 রান করে, যেহেতু জানেন যে বৃষ্টির জন্য আসলে বাকি ওভার খেলা হয়নি। এবং আজকে শিবলি 104 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং হচ্ছে সাদাত হোসেন দীপু 42 রান অপরাজিত আছেন। আশা করি কালকে বাংলাদেশ এই রানটাকে আরেকটু উপরে নিয়ে যেতে পারবে, সেটাই প্রত্যাশা করি। সাঁতারে রোমাঞ্চকর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন 3 জন ব্যক্তি, স্পেশাল ব্যক্তি, ব্রজেন দাস, মোশাররফ হোসেন ও আব্দুল মালেক। প্রায় 36 বছর পর কিন্তু আবার সেই রোমাঞ্চকর বাংলাদেশ প্রায় 3 যুগ পরে। আমরা যদি ব্রজেন দাসের কথা বলি, 1958 থেকে 1961, মানে এই 3 বছরের 6 বার এই ইভেন্টটা মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের তখনকার সময় দ্রুততম সাঁতারু হিসাবেও বিখ্যাত ছিলেন। এরপরে হচ্ছে 1965 সালে আব্দুল মালেক এবং 1987 সালে হচ্ছে মোশাররফ হোসেন এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এবং দীর্ঘ প্রায় 3 যুগ পরে সাঁতারের রোমাঞ্চকর একটা প্রতিযোগিতার মধ্যে আবার তারা অংশ নিতে যাচ্ছে। এবার অংশ নিতে যাচ্ছে হচ্ছে বাংলাদেশের 2 সাঁতারু, একজন হচ্ছে মাহফিজুর রহমান সাগর এবং আরেকজন হচ্ছে নাজমুল হক হিমেল। এবং সাঁতার বিষয়টা কিন্তু একটু রোমাঞ্চ ছড়ানো, আর যেটা হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্সের মাঝখানে অবস্থিত, আপনি যেমনটা বলছিলেন যে ইংলিশ চ্যানেল, এবং এটা পাড়ি দেওয়াটা হচ্ছে রোমান্স প্লাস হচ্ছে এটা মর্যাদার একটা ইভেন্ট এবং বাংলাদেশের জন্য খুবই গর্বের বিষয়। এবং বাংলাদেশের সাথে আরো 2 জন ভারতীয় সেখানে অংশগ্রহণ করতেছে। আমরা দেখতে পেলাম যে আজকে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল ভারত থেকে রওনা দিয়ে ফ্লাইটে তারা বাংলাদেশে এসেছে। আবহাওয়া খুব খারাপ ছিল, বৈরী আবহাওয়ার কারণে তারা করতে পারেনি, আবার ফেরত গিয়েছে। তারা কি পরবর্তীতে আবার সঠিকভাবে এসে প্রথমে কিন্তু তারা কলকাতা আবার ফেরত যাওয়ার পরে যখন আবহাওয়া ভালো হয়েছে, পরে কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা জানি যে 3 ঘন্টার মানে তাদের 5টার সময় ল্যান্ড করার কথা ছিল, তারা 8টার সময় ল্যান্ড করছে। তারা সেখানে আবার ফেরত গিয়ে আবার বাংলাদেশে ব্যাক করেছে। আবহাওয়া অনুকূলে থাকে তারা আবার চলে এসেছে। আচ্ছা, আমেরিকার জাতীয় দলে কিন্তু সুযোগ পেয়েছে কুইন সুলিভান। এটা একসাথে আনন্দের খবর যে বাংলাদেশি বংশোদ্ভূত একটা প্লেয়ার যুক্তরাজ্যের মানে জাতীয় দলে চান্স পেয়েছে, কিন্তু একই সাথে আমাদের জন্য একটু হতাশা যে হয়তো কুইন সুলিমান বা
বাংলাদেশ কিন্তু কাবান কম সময় দিতে সুলেমান, পারবে এখন। না কুইন সুলেমান বা কাবান সুলেমান হয়তো বাংলাদেশে হয়ে আর খেলতেছে না, কারণ ওই রকম একটা দল রেখে তো কেউ বাংলাদেশে খেলতে আসবে না। তো এটা আসলে যতটা উনি কি আনন্দের এটা মানে ততটাই কোনোভাবে বলে হতাশার। গিয়েছে নাকি এটা আমরা মনে করতেছি যে উনি বাংলাদেশে খেলবে না? না, এটা মানে বলে যাওয়ার মতোই অনেকটা, যে আপনার কেউ যদি যেখানে থাকতেছে ওই দলে চান্স পেলে তো সে বাংলাদেশে এসে খেলবে না, এবং এটাই স্বাভাবিক। আপনি বলতে চাচ্ছেন যে উনি একটু বেটার অপশন পেয়েছে এখন। হ্যাঁ, you can say. তো ধন্যবাদ সাখাওয়াত ভাই। দর্শক, সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে। এতক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।